দেখেন এখানে 3.5 লাখ ভোটার, সবাই কি আমাকে পছন্দ করবে? এটা কোনো কথা? যে আল্লাহ যদি বাঁচাই রাখে তো কাজ করতে করতে মরে যাব। আমি বাংলাদেশের রাজনীতি এবং অ্যাক্টিভিজম থেকে চিরতরে বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদেরকে অ্যাটাক করতে চাই, আমাদেরকে অ্যাটাক করে লাভ নাই, কারণ ওরা আগে ওটা শিরোনাম দিয়ে আমরা পোস্ট দিয়ে দেই। আল্লাহ বলে এই এমপি বা মন্ত্রী তাদেরকে বাধ্য করাবেন এই অন্যায় কাজ করতে, তার নাম সংসদে বিসমিল্লাহ বলে প্রকাশ করে দিব। আমি জাতীয় সংসদে গেলে আমি প্রথম যে 2-3টা কথা বলবো, এর প্রথমটা বলেছি অনেক আগে, আলহামদুলিল্লাহ এটাও দেখলাম কোন প্রার্থী এখন বলছেন। আপনাদের মিডিয়ার বন্ধুদের মনে থাকবার কথা, আমরা যখন বলেছি এটা বাংলাদেশে কোনো প্রার্থী বলে নাই। নাম্বার 1, সংসদে আওয়াজ তুলবো, এমপিরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবেন না বিদেশ থেকে। আমি এমপি হলে কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ি আনবো না এবং এই সুবিধা বাতিল করার জন্য আওয়াজ তুলবো প্রথমত। দ্বিতীয়ত, এমপিদের অনুকূলে কোনো স্থানীয় সরকারের উন্নয়ন বরাদ্দ দেওয়া চলবে না, এটা স্থানীয় সরকারকেই দিতে হবে, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরকেই দিতে হবে। তাহলে এমপিরা বাড়িও যাবেন না, এলাকায়ও মাস্তানি করবেন না, ছড়ি ঘুরাবেন না, তিনি পলিসি মেকিং করবেন, সংসদের যে লাইব্রেরি আছে সেখানে পড়াশোনা করবেন। নাম্বার 3, এরপরেও আমার এগেনস্টে যে অনুদান দেওয়া হবে, আমি এটা অনেক আগে বলেছি, আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই। ওসমান হাদি ঢাকা 8-এর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রতি মাসে বা 6 মাসে আমার অনুকূলে যেই আর্থিক বরাদ্দ আসবে এবং তা কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে, কত টাকা আবার ফেরত পাঠানো হয়েছে, শাহবাগে এলইডি বিলবোর্ডে 12 মাস আমি টানাই রাখবো ইনশাআল্লাহ। একটা বিলবোর্ড শাহবাগে লাগাবো যেটা আমার জন্য ডেডিকেটেড থাকবে, যে এটা ঢাকা 8 এমপির জন্য। এইখানে প্রত্যেকটা পয়সার হিসাব আমি যদি না দেই তাহলে আপনারা এসে আমাকে জিজ্ঞেস করবেন এবং আমি বাংলাদেশের রাজনীতি এবং অ্যাক্টিভিজম থেকে চিরতরে বিদায় নেব ইনশাআল্লাহ। নাম্বার 2, আমার ব্যক্তিগত আর্থিক হিসাব, ইতিমধ্যে আমাকে যারা সাপোর্ট করছেন তাদের জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি। সেই ব্যাংক অ্যাকাউন্টে গত মাসের শেষ দিন পর্যন্ত কত টাকা এসেছে পাই হিসাব দিয়েছি। আমরা প্রত্যাশা করছি আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত আবার গত 1 তারিখ থেকে এই যে 10 তারিখ পর্যন্ত কত টাকা এসেছে এটাও জানাবো। 1 তারিখ আজকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা নতুন করে হিসাব করব। আপনারা জানেন এই যে তফসিল ঘোষণার পর সরকার যেহেতু নিয়ম বদলায় না, তার নিয়ম হলো 25 লক্ষ টাকা একজন এমপি প্রার্থী খরচ করতে পারবে। সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারাও কি বিশ্বাস করেন? এমপি তো দূরের কথা, বাংলাদেশের যারা ওয়ার্ডের কাউন্সিলর ইলেকশন করে তারাও কি 25 লাখ টাকা খরচ করে? ভাই 25 কোটি টাকারও এখানে চা গরম হবে না। এখন এইটা করা হয়েছে আমাদের মতো প্রার্থীদেরকে আটকানোর জন্য। আপনি টাকা হিসাব না করে দিয়ে যদি বলতেন, এখন ধরেন আমার সাথে অন্য প্রার্থী, তিনি 25 লাখ খরচ করলেন নাকি 100 কোটি টাকা, নির্বাচন কমিশনের হিসাবটা কিভাবে করবে? এটা সে কোন অ্যাকাউন্টে খরচ করছে, কোন ক্যাশে হেস করছে? বরং আপনি কয়টা বিলবোর্ড লাগাবেন তার বেশি লাগাতে পারলেন কিনা, পোস্টার বেশি লাগালেন কিনা, আপনি সেই হিসাবটা নেন। এরপরও যেহেতু নিয়ম বদলায় নাই, আমরা নিয়মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। এখন দেখেন, আমার জন্য যে 100 ভাই খাটে, আমার 100 ভাইরে অন্তত যদি 3 বেলা ডাল ভাতও খাওয়াই, এটা পয়সা লাগবে না? এখন আমি এই পয়সা কই পাই? আপনারা দেখেন আমাকে মানুষ সাহায্য করে, আমি আমার পকেটের টাকাই করি না, সোজা কথা বলি। আমি আমার কামাইয়ের টাকায় আমার বাসার বাজার করি, আমার বাসা ভাড়া দেই। ডোনেশনের কোনো টাকা থেকে আমি আমার পরিবারে 1 টাকা খরচ করি না। আলহামদুলিল্লাহ আমাকে এবং আমার পরিবারকে আমি সেই সলভেন্সি দিয়েছে। এই অ্যাক্টিভিজমের গত 1 বছরও আমি আমার ইউনিভার্সিটিতে চাকরি ছেড়ে দেই নাই, আমি এখনো শিক্ষকতা করি। নাম্বার 2, তাহলে আমাকে মানুষ যারা ডোনেট করে, আমরা ডাল ভাত খেয়েই এক টিমটা দাঁড় করিয়েছি। এখন যাকে মানুষ দেয় না, যার কোনো বৈধ প্রফেশনও নাই, সে তার লোকটা পালবে কি দিয়া? পকেটে তো পয়সা নাই। এই জন্য কাউরে গাঁজা, কাউরে ইয়াবা, কাউরে হিরোইন, এইগুলো ব্যবসা ধরাই দেয় এবং এই ব্যবসার মধ্য দিয়ে তার রাজনীতি কায়েম রাখে। আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং আমরা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ, এই মাদকের বিরুদ্ধে এখান থেকে তরুণদেরকে সরিয়ে এনে তাদেরকে কিভাবে কোনো স্কিল বেসড ট্রেনিং করিয়ে স্বাবলম্বী করা যায়, এটা নিয়ে ইতিমধ্যে কাজ করেছি। অন্তত প্রবাসী 10 জন ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশে তাদের আইটি সেন্টার আছে, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে। তারা আমাকে বলেছেন, আমি যদি তরুণদেরকে, বিশেষ করে যারা বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, কোনো স্কিল বেসড ট্রেনিং দেই, তাহলে তারা বিনা পয়সায় তাদের প্রতিষ্ঠান থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন। তো আমরা ইনশাল্লাহ এইটা নিয়ে কাজ করব। এইটা এককভাবে ঢাকা 8-এর এমপির হাতে কিছু না, এইটা ঢাকা 8-এর কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে। অফকোর্স সেটা তো সুপ্রিম কোর্টও পড়েছে, সেটা তো সচিবালয়ে পড়েছে, তাই না? কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারা ক্ষমতায় আসবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, ক্যাবিনেট গঠন করবেন,
তারা যতক্ষণ না পর্যন্ত চাইবেন এই দুদককে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত দুদক এত বড় বিল্ডিং নিয়ে দাঁড়ায় থাকতে পারবে, বরং এটা যারা দুর্নীতি করে তাদের সেফগার্ড দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবেই থাকবে। এখন আমাদের কি করতে হবে? আমরা দেখলাম এইবার সংস্কারের সময় আমাদের প্রচুর মানুষ বললেন দুদকের প্রধান, এরপরে ন্যায়পাল, এরপরে পিএসসির চেয়ারম্যান, এইগুলো যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে, এইগুলোর জন্য একটা স্বাধীন কমিশন থাকে। আমরা বাংলাদেশের কয়েকটি বড় রাজনৈতিক দল দেখলাম তারা এই কোনোটার পক্ষে না। তারা পিএসসির চেয়ারম্যানকেও স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার পক্ষে না, তারা দুদকের চেয়ারম্যান আরো যেগুলো স্বাধীন, কারণ তারা মনে করেন তাহলে তারা গভর্নমেন্ট রান করাতে পারবে না। তাহলে আপনারা যদি এতটুকু কনফিডেন্ট না থাকেন যে আমাদের দল আগে চুরি চামারি যা করছে করছে, জুলাইয়ের পরে আমরা আর চুরি করব না, এগুলো স্বাধীনভাবে ফাংশন করুক, যদি নাই পারেন তাহলে এগুলো বন্ধ করে দেন। রাষ্ট্রীয় পয়সা এগুলো পেলে বসে পয়সা খরচ করার কি লাভ? আমি আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আমি অন্তত যেটা পারবো, আগে বলেছি সেটা এখনো বলি, দুদক যাদের ব্যাপারে ফাইল ওপেন করে বসে থাকবে, কথা বলবে না, অথবা দুদকের মধ্যে যাদের ব্যাপারে করাপশনের এলিগেশন আসবে, এই দুদকের সামনে এসে মিডিয়ার সামনে তার নামটা প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমার তার গ্রেফতার করার ক্ষমতাও তো থাকবে না, কিন্তু এই দুদকের সামনে এসে তার নাম বলবার মতো হিম্মত আমার আছে। আর যেই এমপি বা মন্ত্রী তাদেরকে বাধ্য করাবেন এই অন্যায় কাজ করতে, তার নাম সংসদে বিসমিল্লাহ বলে প্রকাশ করে দিব। আর কিছু পারি আর না পারি, এইটা ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করতে দেওয়া হবে। যেহেতু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আসেন নাই, আপনি 3-4 দিন পর হতাশ হয়ে এমনিতেই বাসায় ফিরে যাবেন। আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দেশকে ভালোবেসে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসে আসে, তারা তো লেগে থাকতে চায়, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। সুতরাং আমাদের ব্যাপারে যদি ওরকম কেউ চেষ্টা করেন যে একটু টোপ দিয়ে চেষ্টা করি, আল্লাহ মাফ করুক, বয়স তো কম, নারী ট্রাপে না পড়লে আর কোনো ট্রাপে ফেলাইতে পারবেন না। হ্যাঁ, দোয়া চাই আপনাদের কাছে, হানি ট্রাপ, মানি ট্রাপ, সমস্ত ট্রাপ থেকে। তো এরপরে তো আমি বলেছি যে আমাকে নিয়ে যখন এই বাজে ভিডিও বানানো হয়েছে, তো আমি বলেছি আমার এরপর নিয়ে বানাইলে একটু স্লিম ফিগার দেখে বানাবেন, আমার একটু স্লিম ফিগার পছন্দ। হ্যাঁ, তো বিকজ হলো যে এইসব ভাষা দিয়ে খেয়াল করবেন, আমাদেরকে অ্যাটাক করতে চায়, আমাদেরকে অ্যাটাক করে লাভ নাই, কারণ ওরা আগে ওটা শিরোনাম দিয়ে আমরা পোস্ট দিয়ে দিই, আল্লাহ ভরসা। তো এখন আপনাদের জন্য আমাদের যেটা দুটো বলা, নাম্বার 1, আমরা ভোরে উঠে ক্যাম্পেইন শুরু করে রাত্রি 10টা পর্যন্ত হেঁটে হেঁটে, আমি ইলেকশনের আগে একটা ভিডিও আপনাদের সামনে দিব যে আমি দাঁড়ায় আছি, 8জন 10জন কেউ লিফলেট নিচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা মিডিয়ার বন্ধুরা, শাহবাগে যেদিন বাতাসা মুড়ি দিয়ে আমরা বাতাসা বৈঠক দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম, তখন এক ভ্যানওয়ালা চাচা, উনি অন্য মানুষকে হয়েছিলেন, আমি লিফলেট দেওয়ার চেষ্টা করেছি অনেকক্ষণ, উনি আমার দিকে তাকানো নাই। পুরো ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী এবং এদের সাথে যারা বন্ধু বান্ধব, এরা এইটাকে নিয়েই করবার চেষ্টা করলো যে দেখো এদেরকে মানুষ ফিরেও তাকায় না, কি নির্লজ্জ, তারপরেও আমি লিফলেটটা দিতে চাই। এবং তারা যেটাকে নির্লজ্জ কাজ মনে করে, ওটা আমাদের জন্য সম্মানের। আমাকে মানুষ উপেক্ষা করবে, আমার গায়ে ময়লা পানি ফেলবে, যতক্ষণ না পর্যন্ত আমার উপরে শারীরিক বড় করে আঘাত করবে। দেখেন এখানে 3.5 লাখ ভোটার, সবাই কি আমাকে পছন্দ করবে? এটা কোনো কথা? আমাকে একবার বললো যে আমি এটা আপনাদের মাধ্যমে, কার মাধ্যমে ভাইরাল হয়েছে জানি না, আমাকে অনেক বন্ধুরা বললো কি তোমার কি এই কথাটা বলা ঠিক হয়েছে, কাটাবান মসজিদের সামনে জনসংযোগ করছি। তো এক চাচা, দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন, যে প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যাই আপনাদেরকে জানাই না। আপনাদের প্রতি আবারও সরি বলি। দেখেন আপনারা থাকলে তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আপনাদের মাধ্যমে প্রচার হবে, কিন্তু মুশকিলটা হলো আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে 5তলা 7তলা বারান্দায় দাঁড়িয়ে যে আন্টি আমাদেরকে হাদি বলে ডাক দেয়, আমরা তার সাথে 1-to-1 কথা বলতে চাই। এই জন্য আপনারা দেখবেন আমরা যখন যাই আমাদের টিমে 8-10 জন আর বেশি কেউ থাকে না। এবং তাও আমি যখন কোন একটা স্কুলের সামনে, কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই, দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না, ওই কর্নারে একজন, ওই কর্নারে একজন। এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবে। আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে, কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আলহামদুলিল্লাহ এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি। শত শত মানুষ দেখেছি ফেসবুকে পোস্ট দিয়েছে যে মানুষকে কত কম বিরক্ত করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়, এটা একটা নজির স্থাপন আমরা করছি। এই যে দেখবেন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে 5 জন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো 5 জন দাঁড়ালে আমি ঠিক যে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি, তার একান্ত কথাটা শুনতে চাই। আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার 5 জন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। তিনি তো
হয়তো ক্যামেরার সামনে কথা বলতে চান না, তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান, আমার সাথে 10 জন থাকলে তিনি কথা বলতে চান না। এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই, স্কুল কলেজের সামনে দাঁড়াই, চা খাই, বাড়ির দারোয়ানের সাথে কথা বলি, এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই মিডিয়ার বন্ধুরা দেখেছেন, এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে। শাহজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি, বাড়ির 5 তলা থেকে এক আন্টি হাত বাড়িয়ে, যে আন্টি হাদি দাঁড়াও, এইটা বলে দাঁড় করিয়া তিনি তার বাচ্চাকে পাঠাইছেন আমাদেরকে জন্য খাবার দিয়া, এবং ফোন নিয়ে পাঠাইছেন যে ওর ছবি তুলে আনো তোমার সাথে গিয়া। এরকম আমাদের সাথে প্রচুর ঘটে। তো এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে, আমার সাথে 50 জন 100 জন যায়, ওই আন্টি তো আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আমাকে এখন সব থেকে 2টো কথা শুনি, এটা আপনাদেরকে বলি। প্রথমত যেটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা আগে বলি যে অনেক আমাদের এইবারের যে গত 2 মাস ধরে রাস্তায় আছে, এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো, আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি, তারা আমাকে সব থেকে বেশি চেনে, আমাদেরকে ভালোবাসে। বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি, আমরা যখন রাস্তায় নামলাম 55, 60, 65 বছরের আঙ্কেলরা, তারা এইভাবে আমাদেরকে কানেক্ট করবেন, এসে জড়ায় ধরবেন, মাথায় হাত রেখে দোয়া করবেন, আসার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন, খাবার কিনে দিবেন, এইটা আমরা চিন্তাও করি নাই। এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোনো টকশো মিস করি না, তোমার কোনো বক্তব্য মিস করি না, এই ব্যাপারটা খেয়াল করলাম। এর মানে হলো এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এইটা আমাদের আগে ওরকম করে আমরা জানতাম না যে তরুণদের বাইরেও এরকম মুরব্বীরা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন বাসায় বসে আন্টিরা এবং আমাদের বোনেরা। মানে আমরা অবাক করবার মতো যে তার নিজের বাচ্চারে কোনোদিন একা ছাড়ে না, কিন্তু সে খাবার পাঠিয়ে, খাবার রান্না করে আমাদের জন্য যখন পাঠায়, এটা আমাদেরকে কি পরিমাণ আপ্লুত করে। আমি আমার বাসার আপুরা, আমার আন্টিরা সবার কাছে বলি, বিশ্বাস করেন আপনাদের সাথে হয়তো অত দেখা করার সুযোগ হয় না, কিন্তু আমরাও ফিল করি আমার মা, আমার বোন আমাকে নিয়ে, আমার টিমকে নিয়ে যেরকম বাসায় বসে দোয়া করে, আপনারা আপনার সন্তানের সাথে দোয়া করার সময় আমাদের দোয়াও করেন, এটা আমরা টের পাই। আপনারা আমাদের সালাম জানবেন। যদি বাঁচাই রাখে, মানে হয়তো কাজ করতে করতে মরে যাব, আল্লাহ যদ্দুর হাত রেখে, বাঁচিয়ে রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত 3.5 লক্ষ ভোটারের সর্বোচ্চ সংখ্যকের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে। আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার টিভিতে দেখছি, এইবার সরাসরি দেখলাম।